হ্যালো অ্যান্ড গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড, স্টাডি অ্যান্ড জবে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবার নিয়ে চলে এসেছি বাংলা যে সাহিত্যের ইতিহাস চলছিল, অর্থাৎ এসএসসির লক্ষ্যভেদ পর্ব। আমরা বাংলা এসএসসির আর আশা করছি এরপরে এসএলএসটিরও সমস্তটাই সিলেবাস শেষ করব। এখন আমরা সাহিত্যের ইতিহাসে রয়েছি। তো চলো বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের আমাদের কি বিষয় রয়েছে এবং তার সম্পর্কে আলোচনা, এবং তারপরে আমরা প্রশ্ন উত্তর নিয়ে চলে যাব। ঠিক আছে? তো প্রথমে আমাদের রয়েছে বৈষ্ণব পদাবলী, জ্ঞানদাস ও গোবিন্দ দাস। একটু বলে নিই বৈষ্ণব সাহিত্যেরই দুজন চৈতন্য পরবর্তী কবি হচ্ছেন জ্ঞানদাস ও গোবিন্দ দাস। মানে চৈতন্যদেবের আগে নয়, এরা চৈতন্যদেবের সমসাময়িকই বা তার চৈতন্যদেবের পরে এনারা পদার্পণ করেন। ঠিক আছে? চৈতন্যদেব কততে? 1486 সালে চৈতন্যদেবের জন্ম হয়েছিল, এবং তারপরে অর্থাৎ 1520-তে জ্ঞানদাস এবং 1537-এ গোবিন্দ দাস। তো এনারা চৈতন্য পরবর্তী কবি হচ্ছেন বৈষ্ণব পদাবলীর। তো সেটাই নিয়ে চলে আসবো। দেখো, মধ্যযুগের বাংলা পদাবলী সাহিত্যের অন্যতম পদকার ছিলেন জ্ঞানদাস। 1520 খ্রিস্টাব্দে বর্ধমানের কাটোয়ার নিকটবর্তী কাঁদরা এক ব্রাহ্মণ বংশে জ্ঞানদাসের জন্ম হয়। অল্প বয়স থেকেই তিনি ধর্মনিষ্ঠ হয়ে ওঠেন। নিত্যানন্দের দ্বিতীয় পত্নী জাহ্নবী দেবীর কাছে তিনি মন্ত্র দীক্ষা গ্রহণ করেন এবং পরম বৈষ্ণব হয়ে ওঠেন। কার কাছে ইনি দীক্ষা নিয়েছিল? না তো নিত্যানন্দের দ্বিতীয় পত্নী জাহ্নবী দেবীর কাছে। তিনি সারা জীবন অকৃতদার থাকেন। ইষ্ট দেবতার উপাসনার উপায় হিসাবে তিনি রাধা কৃষ্ণের লীলা বিষয়ে পদ রচনায় ব্রতী হন। তার প্রায় 400টি পদ পাওয়া যায়। কটি? 400টি পদ। পদ রচনার ক্ষেত্রে জ্ঞানদাস ছিলেন চণ্ডীদাসের ভাবশিষ্য। বিষয় নির্বাচন ওর প্রকাশভঙ্গিতে চণ্ডীদাসের সঙ্গে জ্ঞানদাসের যথেষ্ট মিল লক্ষ্য করা যায়। অনুরাগ এবং আক্ষেপানুরাগের পদ রচনায় জ্ঞানদাস চণ্ডীদাসের মতোই কৃতিত্বের অধিকারী। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু এদের সম্পর্কে আলোচনা বলে দিই, তারপরে তোমাদের এদেরকে প্রত্যেককে বলে দিব। আমাদের সিলেবাসে রয়েছে দেখো 4 জন: চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। ঠিক আছে? আজকে 2 জনের সম্পর্কে আলোচনা হবে, প্রথমে জ্ঞানদাস তারপর গোবিন্দ দাস। তো এই তোমার এরা চণ্ডীদাস করেনি, অথচ জ্ঞানদাস করেছেন। তা হলো ব্রজবলিতে পদ রচনা। চণ্ডীদাসে কিন্তু ব্রজবলিতে পদ রচনা নেই। তবে ব্রজবলির পদ রচনায় জ্ঞানদাস তেমন স্বাচ্ছন্দ্যে ছিলেন না। তার শ্রেষ্ঠ পদগুলি বাংলাতেই রচিত। তো চণ্ডীদাসের ও জ্ঞানদাসের পদের মিল থাকলেও অমিলও অনেক রয়েছে। চণ্ডীদাসের রাধা যেমন যোগিনী, কিন্তু জ্ঞানদাসের সুখ ও দুঃখের সংমিশ্রণে তার রাধাকে গড়ে তুলেছেন। শঙ্করী প্রসাদ বসু জ্ঞানদাসের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, জ্ঞানদাস অনুরাগ, রূপানুরাগ, রসোদ্গার ইত্যাদি শ্রেষ্ঠ কবি। নিবেদন আক্ষেপে অনুরাগেও তাহার কৃতিত্ব আছে। জ্ঞানদাসের রাধার কথা হয়ে উঠেছে চিরকালের নির্বিশেষে নারীর মতো। জ্ঞানদাসের রাধা অনেকটাই রোমান্টিকতায় মোড়া। প্রায় ক্ষেত্রেই রাধার কথা আর কবির কথা মিলেমিশে এক হয়ে গিয়েছে। মনের ভাব ব্যক্ত করতে সেই মধ্যযুগে কবি যে কাব্য ভাষা আবিষ্কার করেছেন তা রোমান্টিক কবির ভাষা। সেরকমই একটি লাইন হচ্ছে, রূপের পাথারে আঁখি ডুবি সে রহিল, যৌবনের বনে মন হারাইয়া গাইল। এমন ভাষা রোমান্টিক কবিদের মানায়। এমন রোমান্টিক কাব্য ভাষা জ্ঞানদাসের অনেক পদেই লক্ষ্য করা যায়। রোমান্টিকতার অন্যতম লক্ষণ বিষাদময়তা। ভাবের থেকে মননের গভীরতায় তার পদে বেশি। তাই বৈষ্ণব সমাজ জ্ঞানদাসের তত্ত্বনির্ভর রোমান্টিকতা সমৃদ্ধ পদগুলির প্রতি আকৃষ্ট না হয়ে পারেননি। বিচিত্র ভাবভাষায় অভিনব পদগুলি পদাবলী সাহিত্যকেই সমৃদ্ধ করে তুলেছে। তাই বাংলা সাহিত্যে জ্ঞানদাসের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ঠিক আছে? তো তারপরে আমরা আলোচনায় চলে যাব এখন গোবিন্দ দাস। কে না তো গোবিন্দ দাস। দেখো,
ষোড়শ শতাব্দীর ষোড়শ শতাব্দীর বৈষ্ণব পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ পদকার ছিলেন গোবিন্দ দাস কবিরাজ। এনার কবিরাজটি ছিল উপাধি। হ্যাঁ, বিদ্যাপতির অনুসরণে ব্রজবলী ভাষাতেও তিনি অনেক উৎকৃষ্ট পদ রচনা করেন, তাই বলা হয় গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি। বাংলা ভাষাতে অনেক পদ তিনি লিখেছেন, সব মিলে প্রায় 800 পদ তিনি লিখেছেন, যা ধারে কাছেও কোনো বাঙালি পদকার পৌঁছাতে পারেননি। শুধু সংখ্যাধিকই নয়, পদগুলির গুণগত মানও উন্নত। অর্থাৎ বৈষ্ণব পদাবলীতে যদি আমরা বলি, বৈষ্ণব পদাবলী সাহিত্য সবথেকে বেশি এবং গুণগত মান উন্নত কার পদগুলি, তো একদম নিঃসন্দেহে হবে গোবিন্দ দাস। মহাপ্রভু তিরোধানের অল্প পরে সম্ভবত 1537-এর কাছাকাছি বর্ধমানের শ্রীখণ্ডে মামার বাড়িতে গোবিন্দ দাসের জন্ম হয়। কোথায় হয়েছিল? মামার বাড়িতে তার জন্ম হয়েছিল। পিতা চিরঞ্জীব সেন, মাতা সুনন্দা। পিতা ছিলেন চৈতন্য ভক্ত বৈষ্ণব, কিন্তু দাদামশাই অর্থাৎ মায়ের বাবা, অনেকে নানাও বলে। হ্যাঁ, তো দাদামশাই বা দাদু বা নানা যাই হোক, সেই দাদামশাই দামোদর সেন ছিলেন শাক্ত, অর্থাৎ এনার যে দাদু ছিল মায়ের পিতা, মানে মাতামহ। চিরঞ্জীব সে অকাল প্রয়াত হলে মাতা এবং জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে গোবিন্দ দাসকে দাদামশাইয়ের কাছেই আশ্রয় নিতে হয়। অর্থাৎ এনার বাবা মারা যাওয়ার পর তিনি তার দাদুর কাছেই চলে যান। শাক্ত দাদামশাইয়ের প্রভাবে গোবিন্দ দাস শাক্তপন্থী হয়ে উঠেছিলেন, কিন্তু বৈষ্ণব আচার্য শ্রীনিবাসের সঙ্গে সাক্ষাৎ ও আলাপ হওয়ার পর তার কথায় মুগ্ধ হয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে নিষ্ঠবান বৈষ্ণব হয়ে ওঠেন। অর্থাৎ এই যে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, দেখো গোবিন্দ দাসের পিতা কিন্তু বৈষ্ণব ছিল, হ্যাঁ, কিন্তু ওনার অকাল মৃত্যু হয়ে যাওয়ায় গোবিন্দ দাস এবং গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতা এরা দুজনাই কার কাছে চলে যায়, মানে তখনকার সময়ে বুঝতেই পারছো মানুষের সংসার চালাতে একটু অসুবিধা হয়, এরাও একটু ছোট, সে সময় তারা নিজের মামার বাড়িতে আশ্রয় হয়। মামা বলতে দাদু। তো তার বাড়িতে গিয়ে ওই দাদু ছিলেন এনাদের শাক্ত ধর্মের বা সনাতন ঠিক হবে না, শাক্ত ধর্মের পূজারী, অর্থাৎ শাক্ত সাধনা করতেন মা কালী। হ্যাঁ, সে মা কালীর ভক্ত ছিলেন। তারপরে এনার সঙ্গে একবার শ্রীনিবাস আচার্যের সাক্ষাৎ এবং আলাপ হয়। তারপরে গোবিন্দ দাস আমাদের হয়ে উঠেছিল বৈষ্ণব, অর্থাৎ বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছিলেন। দেখো, এবং সাধনার উপায় হিসাবেই রাধাকৃষ্ণের লীলা এবং মহাপ্রভুর লীলা অবলম্বনে পদ রচনা শুরু করেন। পদের বিষয় ও গুণমানে মুগ্ধ হয়ে বৃন্দাবনের শ্রীজীব গোস্বামী তাকে কবিরাজ উপাধি প্রদান করেছিলেন। দীর্ঘ কবিজীবনে গোবিন্দ দাস নানান বিষয় অবলম্বনে বাংলা ও ব্রজবলী ভাষায় বহু পদ রচনা করেছিলেন। তার মধ্যে অভিসার ও গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় তার শ্রেষ্ঠত্ব। অসাংবদিত তার পদের সম্পর্কে বলতে গিয়ে ডক্টর সুকুমার সেন বলেছেন, ইহার লেখায় ছন্দের বৈচিত্র্য যথেষ্ট আছে, অনুপ্রাসের ও উপমা রূপকাদির অর্থালঙ্কারের প্রয়োগ কবিরাজের মতো আর কোনোই পদকর্তা করতে পারেন নাই। পদের ঝঙ্কারে এবং পদের লালিত্যে গোবিন্দ দাস কবিরাজ গীত কবিতাগুলি বাংলা সাহিত্যে অপ্রতিদ্বন্দ্বী। গোবিন্দ দাস শুধু ভক্ত কবি নন, শিল্পী কবিও। তার পদে ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার, চিত্র, সঙ্গীত কোনো কিছুই উপেক্ষণীয় নয়। বিষয় বা রসপর্যায় যাই হোক না কেন, তার সৌন্দর্য ও অসংকীর্ণতা স্বীকার করতেই হবে। আগেই বলেছি, অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ পদকার গোবিন্দ দাস। পদাবলী সাহিত্যে অভিসারের অর্থ শুধু নায়কের কাছে নায়িকার গমন নয়, এর অর্থ ভগবান কৃষ্ণের সান্নিধ্যে পৌঁছাবার জন্য ভক্ত রাধার সাধনা কখনোই আরামের এবং বিলাসের মাধ্যমে হয় না। তা সামাজিক, প্রাকৃতিক, আর্থিক সব রকমের প্রতিকূলতার মধ্য দিয়ে কষ্ট সইতে এগিয়ে চলা। যে কষ্ট সহ্য করে এগিয়ে চলে সে তার কাছে ঠিক পৌঁছে যায়। অর্থাৎ
অভিসার পর্যায়ের যে বিষয়টি হচ্ছে আমাদের, যে পর্যায়ে গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব ছিলেন, তো বিভিন্ন রকম প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে দিয়ে ভগবানের কাছে বা প্রেমিকের কাছে যা বলা যায় পৌঁছানো, মানে যার প্রতি আকৃষ্ট ছিল তার কাছে পৌঁছানো, ঠিক আছে। তাই যে কষ্ট সহ্য করে এগিয়ে চলে সে তার কাছে ঠিক পৌঁছায়। গোবিন্দ দাসের অভিসার পর্যায়ে পদের মধ্য দিয়ে রাধার অভিসারের মধ্যে দিয়ে সেই সাধনার তাৎপর্যই ফুটে উঠেছে। আবার এর মধ্যে অপূর্ব কাব্যধর্মিতাও রয়েছে। তাই বৈষ্ণবদের তো বটেই, সাধারণ পাঠক ও শ্রোতাদের কাছে অভিসারের পদগুলি আকর্ষণীয়। আমি একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো। কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জুরি চিরাহি ঝাঁপি, গগরি বাড়ি ঢারি করি পিছল, চলতহি আঙ্গুলি চাপি। এই রাধার কৃষ্ণের কাছে পৌঁছাবার সাধনার অসাধারণের কাব্যগুণ। ব্রজবুলি ভাষায় রচিত এই পর্যায়ের যে কোনো পদই উচ্চাঙ্গের কবিতা হিসাবে গৃহীত হবার যোগ্য। তাই পাঠকের মনে পদগুলি জায়গা করে নিয়েছে। পূর্বরাগ, অনুরাগ, আক্ষেপানুরাগ পর্যায়েও গোবিন্দদাস পিছিয়ে থাকেননি। তবে কাব্যগুণ সেগুলো উৎকৃষ্ট বলে বিবেচিত না হলেও গোবিন্দ দাসের প্রতিভার ব্যাপ্তির পরিচয় দেয়। তাই সব মিলিয়েই বলা চলে গোবিন্দ দাস শুধু সাহিত্যের শ্রীবৃদ্ধিতেই নয়, বৈষ্ণব ধর্মের কল্যাণেও ভূমিকা পালন করে গিয়েছেন। তা বৈষ্ণব ধর্ম ও সাহিত্যের ইতিহাসে গোবিন্দ দাসের গুরুত্ব চিরকাল স্বীকার করতেই হবে। চলো, এই ছিল আজকে আলোচনার বিষয়। এরপর চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। তো চলে যাব আমরা প্রশ্ন উত্তর পর্বে। তো চলো, বেশি সময় নষ্ট না করে আজকের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে চলে এসেছি। মানে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায়, সেরকমই কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। আশা করছি সাহিত্যের ইতিহাস বা বৈষ্ণব পদাবলী থেকে এছাড়া কোনো প্রশ্ন আর হতে পারে বলে মনে হয় না। আর এর মধ্যে কিছু কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারেও এসেছে, নেট সেটেও এসেছে, এমনকি গ্র্যাজুয়েশনের ক্লাস লেভেলেও এসে থাকে প্রশ্ন উত্তর। হ্যাঁ, তো দেখে নিব আর একটুখানি করে আমরা আলোচনার দিকেও আগাবো। প্রথমে বলে দিই, জ্ঞানদাস সম্পর্কে খুব একটি বেশি প্রশ্ন হয় না, যেটি সবচাইতে মূল প্রশ্ন সেখানেও যাব। তার আগে দেখে নাও, জ্ঞানদাস জন্ম 1520 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কাটোয়ার কাছে কাঁদরা নামক এক গ্রামে। কোথায়? 1520 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কাটোয়ার কাছে এক কাঁদরা নামক গ্রামে জ্ঞানদাসের জন্ম হয়। সম্পূর্ণ ব্রাহ্মণ বংশে এনার জন্ম হয়। চণ্ডীদাসের ভাবশিষ্য বলেই জ্ঞানদাসকে, চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় জ্ঞানদাসকে সব থেকে বেশি। অর্থাৎ বলি, যদি লাইন তুলে প্রশ্ন না আসে, তাহলে যেই প্রশ্নটি আসে মানে বৈষ্ণব পদাবলীর পদ ভিত্তিক ছাড়া জ্ঞানদাস সম্পর্কে যে কটাই প্রশ্ন এসেছে আজ পর্যন্ত, তোমরা দেখে নিতে পারো 98% বা 99% বলা চলে এই প্রশ্নটা আসে যে চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়। ঠিক আছে, তো কাকে ভাবশিষ্য বলা হয়? জ্ঞানদাসকে। কারণটি দেখে নাও। কারণ চণ্ডীদাসের ভাব অনুসারেই জ্ঞানদাসের শ্রেষ্ঠ পদগুলি রচিত। উভয়ের ভাব ও ভাষায় এতটাই মিল যে একজনের পদে অন্যজনের নাম বসিয়ে দিলে বোঝাই যায় না। অর্থাৎ চণ্ডীদাসের যে পদ লিখেছেন ওখানে জ্ঞানদাসের নাম লিখে দিলে বুঝতে পারবে না যে এটা চণ্ডীদাসের লেখা না জ্ঞানদাসের লেখা। ঠিক তেমনই বিপরীত। তারপরে দেখো, জ্ঞানদাস আনুমানিক 400টি পদ রচনা করেন। বাংলা ও ব্রজবুলি ভাষায় তিনি পদ লিখতেন, কিন্তু বাংলা ভাষার পদগুলি ছিল তার শ্রেষ্ঠ পদ। অনুরাগ পর্যায়ের ইনি শ্রেষ্ঠ কবি ছিলেন। কোন পর্যায়ের? অনুরাগ। আচ্ছা, আমি একটা ব্যাপারে এখনই একটু আলোচনা করে দিই। এই অনুরাগ, আক্ষেপানুরাগ, এই এই যে টপিকগুলো শুনো, অনেক বই দেখবে ভাগ করা থাকে। হ্যাঁ, অনুরাগ, রূপানুরাগ, আরও অনেক রকম ভাগ রয়েছে। আমাদের সিলেবাসে মোট 4 জন রয়েছেন এসএসসির: চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। তো বলে দিই, চণ্ডীদাস ছিলেন পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ। যদি একটি করে অপশান দিয়ে দিল, হ্যাঁ একটি করে অপশান, তো এটাই সবসময় চণ্ডীদাস পূর্বরাগে, বিদ্যাপতি মাথুরে, জ্ঞানদাস অনুরাগ। আচ্ছা, অনুরাগ, রূপানুরাগ, হ্যাঁ এগুলো প্রায় একই, এটা একই, মানে রূপের সম্পর্কে যার অনুরাগ সেটি। আর গোবিন্দ দাস হচ্ছে অভিসার। মানুষের বেশিরভাগ ভুল হয়ে যায় এই জ্ঞানদাসের অনুরাগ আর রূপানুরাগ, এটি একই। হ্যাঁ, আক্ষেপানুরাগও যদি বলা যায় তাও এটি এরই কাছাকাছি। অর্থাৎ মেন কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী 4টি: চণ্ডীদাসের পূর্বরাগ, বিদ্যাপতি মাথুর, জ্ঞানদাস অনুরাগ,
গোবিন্দ দাসের অভিসার, এই কটি মনে রাখবে। এছাড়াও যেমন গোবিন্দ দাস দেখো অভিসার ছাড়াও ছিল, মানে এনার শ্রেষ্ঠত্ব ছিল গৌরাঙ্গ বিষয়ক পদগুলোতেও, কিন্তু অপশানে যদি মূল অপশান আসে তো এই চারটি আসবে, আর চারটি হচ্ছে অ্যান্সার। আবার বলে দিই, চণ্ডীদাস পূর্বরাগে শ্রেষ্ঠ, বিদ্যাপতি মাথুরে শ্রেষ্ঠ, জ্ঞানদাস অনুরাগে শ্রেষ্ঠ, গোবিন্দ দাস অভিসারে শ্রেষ্ঠ। এই চারটি মনে রাখো, আশা করছি এর বাইরে মনে রাখতে হবে না, যা পড়বে সেটি হয়ে যাবে। দেখো নেক্সট, তারপরে কয়েকটি লাইন দেওয়া হয়েছে, আর কোনো সেরকম প্রশ্ন নেই এখান থেকে, সোজা লাইন দিয়ে দেওয়া হয়েছে, লাইনগুলো কোন পর্যায়ে সেটি দেখে নাও। রূপ লাগি আঁখি ঝুরে গুণ মনোভর। দেখো যেহেতু একটুখানি আমরা ব্রজবলি ভাষা, তার জন্য বাংলাটাও মনে হবে হয়তো মোটা ভাষায় বলছি, মানে মোটা মোটা কথার আওয়াজ টোন মনে হবে, প্রোনাউন্সিয়েশন সেটি এইরকমই হয়। রূপ লাগি আঁখি ঝুরে গুণে মনোভর, হ্যাঁ। আলোময়ী জানো না, দুটি পূর্বরাগের পদ। দেখা আইলাম তার, দেখা আইলাম তার, দেখা আইলাম তাম বা দেখা আইলাম তার পূর্বরাগ। তুমি কি জানো সই কানহুর পিরিতি, তুমি কি জানো সই কানহুর পিরিতি পূর্বরাগ। তারপরে পুলক ঢাকিতে করি করো পরকার, এটিও পূর্বরাগ। কানু অনুরাগে হৃদয় ভেলো কাতর, অভিসার। মেঘ যামিনী অতি ঘন আন্ধিয়ার, এটিও অভিসার। শ্যাম অভিসারে চলু বিনোদিনী রাধা, এটিও অভিসার। তারপর দেখে লিখব, সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু অনলে পুড়িয়া গেল। আচ্ছা বলি, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল আক্ষেপানুরাগ, এইটা কিন্তু পরীক্ষায় এসেছে। হ্যাঁ, এই প্রশ্নটা এসেছিল যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এটি কার লেখা পদ? তো জ্ঞানদাসের লেখা পদ। আর কোন পর্যায়ের যদি বলা হয় তো আক্ষেপা অনুরাগ, আর যদি আক্ষেপা অনুরাগ অপশানে না দিয়ে শুধু অনুরাগ দেওয়া থাকলো তো অনুরাগ টিক করে দিবে, ঠিক আছে, অনুরাগ বা আক্ষেপা অনুরাগ। দেখো, বধূ তোমার গরবে গরবিনী হাম, নিবেদন, হ্যাঁ, বধূ তোমার গরবে গরবিনী হাম, এটি নিবেদন। তারপরে রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল যৌবনের বনে মন হারাইয়া গেল, রূপানুরাগ। আচ্ছা বলি, এই রূপানুরাগ মানে রূপের সম্পর্কে যেই পর্যায়টাই আলোচনা করা হয় সেটিকে রূপানুরাগ বলা হয়। এরকমভাবে প্রত্যেকটা আক্ষেপের যে অনুরাগ সেটি হচ্ছে আক্ষেপানুরাগ, হ্যাঁ। অভিসার মানে প্রতিকূলতার মধ্যে দিয়ে পেরিয়ে যাওয়ার অভিসার। তো এই রূপের পাথারে আঁখিয়া ডুবিয়া রহিল যৌবনের বনে মন হারিয়ে গেল, একটি এইটি, আর সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এই দুটি লাইন ইম্পর্টেন্ট, মানে আমার মনে হচ্ছে এই দুটি ইম্পর্টেন্ট সব থেকে। তারপর দেখি সখী শ্যামচন্দ্র, এটা হচ্ছে রসলীলা বিষয়ক পদ, রসলীলা বিষয়ক পদ হচ্ছে এইটি। তারপর হচ্ছে এছাড়া গৌরাঙ্গ বিষয়ক লিখেছিলেন জ্ঞানদাস, সেটা হচ্ছে বিষ্ণু অবতারে তুমি ভিখারি, গৌরাঙ্গ বিষয়ক পদ। আর বাৎসল্য বিজড়ি উজোর মোর অঙ্গখানি, এটি হচ্ছে বাৎসল্য বিষয়ক পদ। চলো নেক্সট চলে যাব আমরা গোবিন্দ দাস। খুব অল্প প্রশ্ন হয় জ্ঞানদাস থেকে, সবচাইতে বেশি জ্ঞানদাস থেকে এখনও পর্যন্ত যে প্রশ্নটি এসছে সেটা হচ্ছে চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়, এটি হচ্ছে মূল প্রশ্ন। এছাড়া দুটো লাইন আমার মনে হয় মূল, একটা সুখের লাগিয়া এ ঘর বাঁধিনি অনলে পুড়িয়া গেল, দ্বিতীয় হচ্ছে রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল। এছাড়া যদি কিছু এসে থাকে তো আরও আমি তোমাদেরকে বলে রাখছি দুটো, কিন্তু মনে হয় না এগুলো আসবে। এক আলোময়ী জানো না, দুই রূপ লাগিয়া আঁখি ঝরে গুণ মনোভর। চলো নেক্সট দেখো, এসএসসি স্কুল সার্ভিস কমিশন এতদিন পর হচ্ছে, তাই ইম্পর্টেন্ট যেটি সেইটিও, আর তার সঙ্গে দু চারটা আমাদেরকে এক্সট্রা করে রাখতেই হবে। গোবিন্দ দাস, মধ্যযুগের পদকার গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়। তো বিদ্যাপতি কাকে বলা হতো প্রথম, বা বিদ্যাপতির ভাবশিষ্য কাকে? গোবিন্দ দাসকে। এইটি হচ্ছে, এগুলোতে কনফিউজ হয়ে যায়, চণ্ডীদাসের ভাবশিষ্য জ্ঞানদাস আর বিদ্যাপতির ভাবশিষ্য গোবিন্দ দাস, কারণ তিনি ছিলেন বিদ্যাপতির ভাবশিষ্য, বিদ্যাপতির ভাষা ও আদর্শকে অনুসরণ করে তিনি পদ লিখতেন। আচ্ছা, এখন আলোচনা করেছিলাম, আবার বলি, যদি প্রশ্ন আসে গোবিন্দ দাস কার সবচেয়ে পদাবলী সাহিত্য সবচেয়ে বেশি পদ কে লিখেছেন, তো গোবিন্দ দাস। কটি না তো 800-র কাছাকাছি। দেখো, গোবিন্দ দাস কবিরাজ মহাপ্রভুর তিরোধানের অল্পকাল পরেই সম্ভবত 1537 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার শ্রীখণ্ডে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তো কোথায় না, তো কোথায়? গোবিন্দ দাস কবিরাজ মহাপ্রভুর তিরোধানের অল্পকাল পরে, অর্থাৎ চৈতন্যদেবের মৃত্যুর কিছুদিন পরে 1537 খ্রিস্টাব্দে বর্ধমানের শ্রীখণ্ডের মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম চিরঞ্জীব সেন, মাতা সুনন্দা।
গোবিন্দদাস 1661 খ্রিস্টাব্দে মারা গেছিলেন 76 বছর বয়সে। চিরঞ্জীব চৈতন্য মহাপ্রভুর ভক্ত ও বৈষ্ণব ছিলেন, কিন্তু গোবিন্দদাস প্রথম জীবনে দাদামশাইয়ের অর্থাৎ মাতামহ দামোদর সেনের প্রভাবে শাক্ত মতের উপাসক ছিলেন। ইনি পরে হয়েছিলেন, হ্যাঁ দেখো গোবিন্দদাস পরে, মানে এখানটায় এটা প্রশ্ন উত্তর তার জন্য এরকম। তারপরে তিনি মানে তার পিতার মৃত্যুর পর, আমরা আলোচনায় বললাম, তার পিতার মৃত্যুর পর তিনি যখন মাতামহের কাছে গিয়ে যান দামোদর সেনের কাছে, তখন তিনি কী হয়েছিল না দেখো, গোবিন্দদাস শ্রীনিবাস আচার্য শাক্ত ধর্মে উপাসক হয়েছিলেন, এবং তারপরে যখন শ্রীনিবাস আচার্যের কথা শুনে এবং কথায় অনুপ্রাণিত হয়ে শ্রীনিবাস আচার্যর কাছেই বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন এবং বৈষ্ণব হন। অর্থাৎ তিনি প্রথম জীবনে ছিলেন না, প্রথম জীবনে তিনি কী ছিলেন না, তো তোমার শাক্তের উপাসক, পরে হয়েছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত। শ্রীজীব গোস্বামী কবিরাজ বা কবীন্দ্র উপাধিতে ভূষিত করেছিলেন কাকে না, তো গোবিন্দদাসকে। আরেকটি প্রশ্ন এখন এসে থাকে যে জ্ঞানদাসের সঙ্গে গোবিন্দদাস মিলিত হয়েছিল খেতুরির মহা উৎসবে। অর্থাৎ আমাদের কবি জ্ঞানদাস আর গোবিন্দদাস, জ্ঞানদাসের জন্ম 1520, গোবিন্দদাসের 1537, 17 বছরের ছোট বড়, হ্যাঁ এনারা। যখন খেতুরির মহা উৎসব হয় মানে আনুমানিক 1580 খ্রিস্টাব্দে, তখন 1580, আর এদিকে জন্ম হচ্ছে 1520 জ্ঞানদাস, অর্থাৎ জ্ঞানদাস 60 আর গোবিন্দদাস 1537, তার মানে হ্যাঁ যখন খেতুরের মহা উৎসব হয় তখন জ্ঞানদাস আর গোবিন্দদাস মানে সাক্ষাৎ হয়েছিল দুজনের খেতুরের মহা উৎসবে। তখন জ্ঞানদাসের বয়স ছিল 60 বছর আর গোবিন্দদাসের বয়স ছিল 43 বছর। কত না, তো 43 বছর, আর এনার বয়স 60 বছর। ঠিক আছে, এটি একটি বলে দিলাম, এটি একটি ভালো বিষয় বৈষ্ণব পদাবলীর। দেখো তারপরে শ্রীনিবাস আচার্য গোবিন্দদাসকে রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি পাঠ করতে বলেন। এই শ্রীনিবাস আচার্য যিনি দীক্ষা দিয়েছিলেন গোবিন্দদাসকে, তিনি দীক্ষা দেওয়ার পরে এই দুটি পাঠ করতে বলেছিলেন, যাতে তিনি এই ধর্মের প্রতি আরও বেশি এনার প্রভাব বা বিস্তারটি যেন বাড়ে, মানে ধর্মের প্রতি আসক্ত হয়ে যেন পড়েন। হ্যাঁ, প্রত্যেকটি ধর্মেই রয়েছে এরকম দেখো গোবিন্দদাস কবিরাজ মহাশয় অভিসার ও গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। তার পদগুলির হ্যাঁ জীব গোস্বামীর কবীন্দ্র এটা হলো মহোৎসব, এটা হলো। তারপরে হচ্ছে গোবিন্দদাস কবিরাজ মহাশয় অভিসার ও গৌরাঙ্গ বিষয়ক পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তার শ্রেষ্ঠ পদগুলি ব্রজবলি ভাষায় লেখা, যা চিরস্মরণীয় হয়ে থাকে পাঠক হৃদয়ে। সব থেকে উৎকৃষ্ট মানে বেশি পদ লিখেছিলেন গোবিন্দদাস। পদকার গোবিন্দদাসের জীবনে ঐতিহাসিক ঘটনা, মানে ওনার জীবনে যত জীবন ছিলেন ইনি জীবিত, তার জীবনে প্রত্যেকের জীবনে থাকে ঐতিহাসিক কিছু ঘটনা বা ভালো কিছু সময়। সেরকমই ঐতিহাসিক কিছু ঘটনা হচ্ছে, দেখো শ্রীনিবাস আচার্যের সঙ্গে দীক্ষা গ্রহণ, শ্রীনিবাস আচার্যের কাছে দীক্ষা গ্রহণ, জীব গোস্বামীর সঙ্গে পরিচয়, আর জ্ঞানদাসের সঙ্গে খেতুরের মহোৎসবে যোগদান। ঠিক আছে, তারপরে গোবিন্দদাসের সংস্কৃত ভাষাতেও একটি নাটক লিখেছিলেন। আমাদের গোবিন্দদাস সংস্কৃত ভাষায় একটি নাটক লিখেছিলেন, যার নাম ছিল সঙ্গীত মাধব। আর গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বের রসভাষ্যকর বলা হয় একাকে গোবিন্দদাসকে। নেক্সট আমরা চলে যাব, বয়সের দিক থেকে জ্ঞানদাস গোবিন্দদাসের বড়, কারণ জ্ঞানদাসের জন্ম 1520 খ্রিস্টাব্দ আর গোবিন্দদাসের 1537 খ্রিস্টাব্দ। রচিত পদের সংখ্যাও জ্ঞানদাসের 400, গোবিন্দদাসের 800-র কাছাকাছি। বোঝা গেল কে বড় কে ছোট, কার কত পদের সংখ্যা। নেক্সট, পদকার বল্লভ দাস তার একটি পদে, মানে ইনিও বৈষ্ণব পদকার ছিলেন, পদকার বল্লভ দাস তার একটি পদে গোবিন্দদাসকে সম্মান জানাতে গিয়ে দ্বিতীয় বিদ্যাপতি বলেছিলেন। দেখো পদটিতে কী লিখেছিল সেটিও দেখো, পদটি আমি এখানে তুলেছি। এটি হচ্ছে কিন্তু গোবিন্দদাস বা জ্ঞানদাসের পদ নয়, এটি বল্লভ দাসের পদ। উনি নিজের পদে দ্বিতীয় বিদ্যাপতি বলেছিলেন জ্ঞানদাসকে, তার জন্য এই লাইনটি আমি তুলেছি। ব্রজের মধুর লীলা যা শুনে দরবে শিলা, ব্রজের মধুর লীলা যা শুনে দরবে শিলা,
গাইলেন কবি বিদ্যাপতি, তাহা হইতে নহে ন্যূন্য গোবিন্দের কবিত্ব গুণ। গোবিন্দ তৃতীয় বিদ্যাপতি, ইনি পদে লিখেছিলেন যে ইনি দ্বিতীয় বিদ্যাপতি। ঠিক আছে, চলো নেক্সট। এবার চলে আসছি কয়েকটি, দেখো গোবিন্দ দাসের কিছু পদ এবং তাদের পর্যায় কী ছিল। আর কোনো সেরকম এখান থেকে কোনো প্রশ্ন নয়, এবার একটু বলে দিই। ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী পূর্বরাগ, ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী পূর্বরাগ, যাহা যাহা নিকষ হয়ে তনু তনু জ্যোতি পূর্বরাগ, যাহা যাহা নিকষ হয়ে তনু তনু জ্যোতি, সহচরী মিলি চলিলি বড় রঙ্গিনী পূর্বরাগ, সহচরী মেলি চলিলি বড় রঙ্গিনী পূর্বরাগ, রূপে ভরল ডিঠি সঙ্গারি পরশ বিঠি, রূপে ভরল ডিঠি সঙ্গারি পরশ বিঠি পূর্বরাগ, সুনয়নী কহত কানু ঘনশ্যামের পূর্বরাগ, সুনয়নী কহত কানু ঘনশ্যামের পূর্বরাগ, আধো আধো ডিঠি অঞ্চলে, এটা হচ্ছে আধো ডিঠি চঞ্চলে। এগুলো বেশিরভাগই কিন্তু তোমার ব্রজবুলি ভাষায় লেখা। হ্যাঁ, কণ্টক গাড়ি কমল সমপদতল, এই লাইনটি অভিসারের, এটি একটি ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, কণ্টক গাড়ি কমল সমপদতল, মন্দির বাহির কঠিন কপাট, কি মন্দির বাহির কঠিন কপাট, এইটিও কি অভিসার পর্যায়ে। পরপর দুটি লাইন সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো, কুলো মরি আদো কপাট উদ্ঘাটলু অভিসার। 10 আদরে আগুসরি রায় হৃদয়ে ধরি অভিসার, মাধব কি কহব দৈব বৈ বিপাক অভিসার, নামহি ত্রুর নাহি যা সম মাথুর। আর আশা করছি নেই, আর কি রয়েছে না, আরও কটি রয়েছে। দেখো, প্রিয়ার ফুলের বনে পেয়ার ভোমরা মাথুর, যে মুখ নিরক্ষণে নিমিখ না সই মাথুর, যাহা পহু অরুণ চরণজাত মাথুর, নিরদ নয়নে নবঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব। এটি হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক একটি শ্রেষ্ঠত্ব ওনার পদ, খুব নাম করা পদ এটি। তারপর নবঘন পুঞ্জ দ্বিতীয় সুন্দর রূপানুরাগ, নন্দন চন্দন গন্ধ নিন্দিত অঙ্গ রূপানুরাগ। এর বেশি আর কোনো পদ নেই। এই ছিল আজকের প্রশ্নোত্তর বা আলোচনার পর্ব। ঠিক আছে, তো তোমরা খুব তাড়াতাড়ি পিডিএফ পেয়ে যাবে। যারা দেখো এসএসসির পরীক্ষা দিতে চাইছো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, খুবই ভালো। যারা যুক্ত নয় তারা অবশ্যই ইউটিউবের ভিডিওটি দেখে কমেন্ট করো যে স্যার আমার গ্রুপে লিঙ্ক দেন, আমি তাদেরকে যুক্ত করব। যারা পরীক্ষা দিবে তারাই পিডিএফগুলো নিও। তাছাড়া শুধু এত কষ্টের জিনিস, একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা অ্যাক্টিভ রয়েছো তারাই কিন্তু এগুলো আমি তাই শেয়ার করব। অযথা সবাই নিয়ে তোমরা কি করবে, তাই না? চলো, আজকে আমাদের গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। হ্যাঁ, পরে আমাদের যে টপিক সেটি আসা হচ্ছে মঙ্গল কাব্য ধারা নিয়ে আমরা চলে আসবো আগামীকাল থেকে। চলো, থ্যাংক ইউ, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ঠিক আছে।